এই বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসের 11 তারিখে হাওড়া স্টেশনে ঠিক রাত 10টা নাগাদ 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে একটি মেয়েকে প্রচণ্ড রকমভাবে হাউ হাউ করে কাঁদতে দেখা যায় এবং মেয়েটি প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি একটি জায়গায় মাটিতে বসে প্রচণ্ড কাঁদছিল। এবার বুঝতেই পারছেন, প্রত্যেক দিন হাওড়া স্টেশন দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। এবার সেইখান দিয়েই অফিস ফেরত দুজন আসছিলেন, দুজন ভদ্রমহিলা। তারা দুজনেই একই অফিসে চাকরি করেন। তো তারা যখন দেখেন যে ওই মেয়েটি ঠিক প্ল্যাটফর্মের মাঝখানে হাপুস নয়নে কান্নাকাটি করছে এবং যথারীতি আশেপাশের মানুষেরা প্রচণ্ড ব্যস্ত, কেউ ট্রেন ধরার জন্য এসে, কেউ ট্রেন থেকে নেমে বাস ধরার জন্য এগিয়ে যাচ্ছে, কেউই কিন্তু মেয়েটিকে লক্ষ্য করছে না সেভাবে। হয়তো সবারই চোখ পড়ছে, কিন্তু সবাই নিজের ব্যস্ততার কারণে যে যার গন্তব্যের দিকে চলে যাচ্ছে। কিন্তু ওরকম রাত 10টা নাগাদ, প্রায় তখন রাত 10টা বাজে আর কি, ওইরকম প্ল্যাটফর্মের মাঝখানে ওভাবে কাঁদতে দেখে দুজন ভদ্রমহিলা এগিয়ে আসেন এবং তারা মেয়েটিকে তার নাম ধাম জিজ্ঞাসা করেন এবং জিজ্ঞেস করে যে কেন সেই মেয়েটি এইভাবে প্ল্যাটফর্মের মাঝখানে এত রাতে কান্নাকাটি করছে। এবং সে জানতে পারে যে তার হাজব্যান্ডের নাকি 4 বিয়ে রয়েছে এবং তার হাজব্যান্ডের যে 4টে বিয়ে রয়েছে এবং অনেকগুলো সন্তান রয়েছে, সেই বিষয়ে নাকি ওই মেয়েটি কিছুই জানতো না। ঠিক 2-3 দিন আগে মেয়েটি জানতে পেরেছে এবং সংসারে প্রচণ্ড অশান্তি, এবং মেয়েটি সেই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে এসেছে। কিন্তু বেরিয়ে এসে একটা বাস ধরে হাওড়া স্টেশনে তো এসেছে, কিন্তু কি করবে, কোথায় যাবে, কিচ্ছু বুঝতে পারছে না। তো সেই দুই ভদ্রমহিলা ভাবেন যে তো মহাবিপদ, তাহলে মেয়েটিকে অ্যাটলিস্ট প্রশাসনের হাতে তুলে দিতে হবে, তাহলে মেয়েটির অ্যাটলিস্ট কোনো বিপদ আপদ হবে না। কিন্তু সেই দিন সেই মুহূর্তে ওনাদেরও রাত হয়ে গেছিল, ওনাদেরও সংসার রয়েছে, তাদেরকেও বাড়ি ফিরতে হবে, ট্রেন ধরতে হবে। এবার মেয়েটিকে যদি প্রশাসনের হাতে দিয়ে দেওয়া হয় বা সেই বিষয়ে যদি খোঁজখবর শুরু করা হয়, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। তো সেই জন্যই ভদ্রমহিলা দুজন জিজ্ঞেস করে মেয়েটিকে যে আপনি কি প্রশাসনের সাহায্য নিয়েছেন, কাউকে কিছু জানিয়েছেন? মেয়েটি বলে না। সে বলে যে সে কোনো কিছু থানা পুলিশ করতেও চায় না, কাউকে কিছু জানাতেও চায় না। কিন্তু তারপরে যখন তারা জিজ্ঞেস করে যে তুমি তাহলে এই মুহূর্তে এখানে এসে যখন কান্নাকাটি করছো, তুমি কতক্ষণ কাঁদবে, কোথায় যাবে, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? তো মেয়েটি সেক্ষেত্রেও বলে যে না, মেয়েটি নিজে জানে না সে কী করবে, তার কাছে একটাও টাকা পয়সা নেই এবং সে যেই রকম স্টেজে আছে সেরকম স্টেজেই থাকবে। সে এরপরে কোন ট্রেন ধরবে, কোথায় যাবে, কি করবে, মেয়েটি কিচ্ছু জানে না। তো এইরকম যখন একটা সিচুয়েশান হয়, তখন ওই দুজন ভদ্রমহিলার মধ্যে একজন তখন ভাবে যে না, মেয়েটিকে এইভাবে রাতের বেলা যদি স্টেশনে ফেলে রেখে যাওয়া যায়, মেয়েটি হতে পারে কখন প্রশাসনের দৃষ্টি আসবে, তারা মেয়েটিকে কিছু খোঁজ খবর করবে কিনা, বা মেয়েটি হয়তো কিছুক্ষণ কান্নাকাটি করার পরে কোনো একটা ট্রেনে উঠে পড়বে, তারপরে সেখান থেকে হয়তো মেয়েটির কোনো বিপদ আপদ হতে পারে। তো এত কিছু চিন্তা করে সেই সহৃদয় ভদ্রমহিলা তিনি বলেন যে ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, তুমি এভাবে স্টেশনে থেকো না, আমি তোমার জন্য একটা টিকিট কাটছি, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তারপরে সকালবেলা তোমার সমস্ত কথা শুনবো এবং তারপরে আমাদের যেটা ঠিক বলে মনে হবে আমরা তোমাকে সেরকমভাবে সাহায্য করব। কিন্তু এইভাবে রাতের বেলা স্টেশনে তুমি বসে থেকো না, কারণ তোমার কাছে কিচ্ছু নেই। ইভেন ওই মেয়েটির কাছে একটা ছোট্ট ব্যাগ ছাড়া কিচ্ছু ছিল না, এবং সেই ব্যাগেও যে খুব বেশি জিনিসপত্র ধরবে তাও নয়, হয়তো সামান্য 2-4 সেট জামা কাপড় হয়তো আছে, এর থেকে বেশি মেয়েটির কাছে কিচ্ছু নেই। এবার এই ডিসিশনটা যখন একজন ভদ্রমহিলা নিলেন, তো ওনার সাথে আরেকজন যিনি ছিলেন, যিনি ওনারই কলিগ, তিনি বলেন যে তুমি তোমার বাড়িতে কি করে নিয়ে যাবে, মেয়েটিকে তুমি চেনো না, জানো না, আর বাড়িতে নিয়ে গিয়ে রাতটুকু না হয় তুমি আশ্রয় দিলে, তারপরে কি হবে? তো তখন ওই ভদ্রমহিলা বলেন যে আমি পাড়ায় আমার প্রচুর চেনা জানা আছে এবং আমি তখন প্রশাসনের দ্বারস্থ হব, মেয়েটিকে বলবো, কারণ এভাবে মেয়েটিকে রাস্তায় যদি ফেলে রেখে, এভাবে প্ল্যাটফর্মে ফেলে রেখে যাই, আমার খুব চিন্তা হবে। এবং সত্যি ওনারা দুজন ছাড়া বাকি এত লোক যাতায়াত করছে, কারোর কিন্তু সেভাবে চোখই পড়ছে না মেয়েটির দিকে। হয়তো তাকাচ্ছে সবাই, কিন্তু সবাই নিজের ব্যস্ততার কারণে সবাই কেউ বাড়ি ফিরছে, কেউ যাই হোক নিজের নিজের গন্তব্যের দিকে যাচ্ছে। কিন্তু মেয়েটি কেন কাঁদছে ও ওখানে রাতের বেলা কি করছে সেটা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। তো দুজনেই ভাবলেন যে সত্যি তো, এটা তো ঠিকই। তো উনি বললেন ঠিক আছে। তো তখন ওই ভদ্রমহিলা ওর জন্য একটা টিকিট কেটে আনলেন, যেখানে আর কি ওনার বাড়ি,
এবং মেয়েটিকে নিয়ে ওনারা ট্রেনে উঠলেন এবং একজন ভদ্রমহিলা তিনি তার নিজস্ব বাড়ির যে স্টেশন সেখানে নেমে গেলেন এবং অন্যজন ভদ্রমহিলা তার 2টো স্টেশন পরে যেখানে ওনার বাড়ি সেখানে উনি মেয়েটাকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়লেন। এবার এই অবধি আমি আপনাদেরকে বললাম, আপনারা শুনলেন। এই যে মেয়েটিকে বাড়ি আনা হলো, সেই মেয়েটি আদতে কে ছিল, কেন মেয়েটি ওখানে ওভাবে কান্নাকাটি করছিল, বা মেয়েটির জীবনে অ্যাকচুয়ালি কী কী ঘটেছে বা পরবর্তী সময় কি ঘটছে, সেই সব কিছু যদি আপনাদেরকে জানতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে এই ঘটনাটা পুরোটা শুনতে হবে। তো আমি সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আর এই ঘটনাটার মধ্যে স্পেশালি আমি এমন কিছু জিনিস পেলাম যেগুলো সম্পর্কে আমি আগে খুব একটা শুনিনি, হয়তো শুনেছি খুব হালকা হালকা, কিন্তু খুব একটা শুনিনি। তো এটুকু বলতে পারি আপনারা বোর হবেন না, আপনাদের এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা এই চ্যানেলে যে ঘটনাগুলো বলি সেগুলো আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এগুলোই। তো আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার সাথে অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে শ্রীরামপুর থেকে সর্বরিদি ইমেল করে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে ঘটনা সম্পর্কিত কিছু কথা প্রথমেই বললাম, তো বুঝতেই পারছেন ঘটনাটা কীরকম ধরনের একটা ঘটনা। কিন্তু এটার আগেও সর্বরিদির সম্পর্কে কিছু কথা বলে নেওয়া দরকার, কারণ এটা কিন্তু ঘটনার সাথে এই বিষয়টা আর কি খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো প্রথমে আমি সর্বরিদি যেটুকু লিখেছেন ওনার সম্পর্কে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সর্বরিদি এবং ওনার একজন কলিগ তথা খুব কাছের একজন বান্ধবী তমালিদি, এনারা দুজনে কলেজ থেকে একসাথে পড়াশুনো করেছেন এবং খুব অদ্ভুতভাবে কলেজ থেকে ওনাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব সৃষ্টি হয়। এবং তারপরে প্রথমে সর্বরিদি একটা ব্যাংকে চাকরি পান এবং তার কিছু বছর পরে ওনার এই বান্ধবী তমালিদিও কিন্তু একটি ব্যাংকে চাকরি পান, মানে একই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, কিন্তু দুজনের যে ব্রাঞ্চ ছিল সেটা আলাদা আলাদা ছিল। তো 7 বছর পরে ওনারা দুজনেই কিন্তু কলকাতারই একটি ব্রাঞ্চে একসাথে কাজে ঢুকলেন। দুজনেরই একসাথে ওই ব্রাঞ্চেই পোস্টিং হলো এবং তারপর থেকে ওনারা মানে এখন ওনাদের প্রায় দীর্ঘ 22 বছর ওনারা চাকরি করছেন। তো ওই সেম আর কি ব্রাঞ্চেই ওনারা দুজনেই একসাথে কর্মরত। তো সেই যেহেতু একই ব্রাঞ্চে ওনারা কাজ করেন আর ওনাদের বাড়ির মানে ডিফারেন্স হচ্ছে 2টো স্টেশন মাঝখানে, পরপর দুজনের বাড়ি। তো একই ট্রেন ধরে যাওয়া, অফিসে কাজ করা, আবার ফেরা একসাথে বেশিরভাগ সময়। তো এইভাবে কিন্তু ওনাদের বন্ধুত্বটা আরও দিন দিনে খুব প্রগাঢ় হয়েছে। তো এই সর্বরিদি আর তমালিদি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোন ডিপার্টমেন্টে কাজ করেন। এবার যে ব্রাঞ্চে আর কি ওনারা কলকাতার যে ব্রাঞ্চে কাজ করেন, তো ওনাদের না সেখানে যেই সময় আর কি ঘটনাটা ঘটেছিল, তো সেই সময় ওনাদের অফিসে একটা লোনেরই একটা কিছু বিষয় নিয়ে একটু সমস্যা চলছিল। মানে একজন লোন নিয়েছিল, কিন্তু তিনি যে সমস্ত পেপারস দেখিয়ে লোন নিয়েছিলেন বা তার কিছু পার্সোনাল ডিটেলস যেগুলো ছিল সেগুলোর মধ্যে কিছু ত্রুটি বা কিছু ভুল ধরা পড়ে।
এবার বুঝতেই পারছেন ব্যাংকের দিক থেকে যখন কিছু সমস্যা দেখা দেয় তো সেই সমস্যাটাকে যত দ্রুত ওনারা পারেন সমাধান করার চেষ্টা করেন। এবার যেদিনকার ঘটনা, ওনারা কিন্তু মোটামুটি 7টার মধ্যে প্রত্যেক সময় বাড়ি চলে আসতেন, 6:30 7টার মধ্যে। কিন্তু সেই দিনই এমন কিছু ব্যাংকের ইন্টারনাল কিছু ডেটার সমস্যা হয়, তো সেই জন্য ওনাদের কিন্তু অফিস থেকে বেরোতে অনেকটা লেট হয়ে যায় এবং ওনারা বাসে করে নামেন হাওড়া স্টেশনে একদম অন্যান্য দিনের মতোই। কিন্তু যেহেতু একটু রাত হয়ে গেছিল, হাওড়া স্টেশনটা অন্যান্য সময় থেকে একটু ভিড় কম ছিল। অন্যান্য সন্ধ্যার সময় যেমন আপনারা যারা যারা হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন আপনারা তো জানেনই কি প্রচণ্ড ভিড় থাকে অফিস টাইমে। তো যেহেতু সেদিন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত 10টা মতো বাজে, তো ওনারা দেখছেন প্ল্যাটফর্মটা মোটামুটি ফাঁকা, একটু ফাঁকা আর কি অন্যান্য সময়ের থেকে। তো ওনারা দুজনে তো নির্দিষ্ট ট্রেন ধরার জন্য হনহন করে প্ল্যাটফর্মের দিকে আসেন এবং ওনারা যে ট্রেনটা ধরে সেটা 2 নম্বর 3 নম্বর বা কখনো কখনো 1 নম্বর থেকেও ছাড়ে। তো ওনারা ওইখানটায় মানে বোর্ড যেখানে আছে, যেখানে ট্রেনের টাইমিংগুলো লেখা থাকে, তো ওখানটায় ওনারা দেখলেন যে ওনারা যে ট্রেনে উঠবেন সেই ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে এবং তার 5 মিনিটের মধ্যে প্ল্যাটফর্ম থেকে ছেড়েও যাবে। তো ওনারা হনহন করে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে। এবার যেহেতু দুজনেই একই ডিপার্টমেন্টে কাজ করে, তো ওরা নিজেদের ভিতরে ওই কাজ সম্পর্কিত কিছু কথাবার্তা বলছিলেন, কারণ ওখানে একটা এমন একটা সমস্যা ধরা পড়েছিল যে ওই সমস্যাটাকে সমাধান না করে ওনাদের ডিপার্টমেন্টে কেউই অফিস থেকে সেদিন বেরোতে পারেননি। এতটাই একটা যেহেতু ফিনান্সিয়াল ব্যাপার বুঝতেই পারছেন, তো সেই প্রবলেমটা শেষ করতে করতে রাত হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং ওনারা সেই কাজ ওরিয়েন্টেড কথাবার্তা বলতে বলতেই 2 বান্ধবী বা 2 কলিগ যাই বলি না কেন, তারা মানে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে হাওড়া স্টেশনে এগিয়ে যাচ্ছে। এবার যেতে যেতে ওনারা দেখছেন ঠিক প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় একটি মেয়ে, যার বয়স হবে এই 24 25 26 এরকম, তার বেশি নয়, এবং সেই মেয়েটি চুড়িদার পরে রয়েছে এবং চুড়িদারের ওড়নাটাকে মাথা দিয়ে নিয়ে নিয়েছে, সাথে একটা ছোট্ট ব্যাগ, এবং সেই মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করছে, মানে পুরো হাউ হাউ করে কাঁদছে। এবার প্রথমে না ওনারা একবার দেখেছেন, যেহেতু ট্রেনটা আসতে তখনও 5 মিনিট দেরি, তো অনেক লোকজনই রয়েছে প্ল্যাটফর্মে, একেবারে যে প্ল্যাটফর্ম ফাঁকা তা তো নয়। এবার দেখছে যে সবাই ট্রেন ধরার ব্যস্ততায় রয়েছে, কেউ স্টেশন থেকে হেঁটে গটগট করে হেঁটে বাস ধরতে চলে যাচ্ছে, কিন্তু মানে কেউই মেয়েটার দিকে তাকাচ্ছেও না আর বিশেষভাবে মেয়েটাকে কিছু জিজ্ঞেসও করছে না। তো তখন সর্বরীতি আর কি তমালিদিকে বলছে যে মেয়েটা এখানে ভাবে কাঁদছে কেন। দেখুন, হাওড়া স্টেশন দিয়ে যারা নিত্য যাতায়াত করেন তারা এরকম অনেক কিছু অনেক সময় দেখে থাকেন, মানে অনেকের প্রিয়জন হয়তো অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দিন পরে আবার দেখা হবে, তো তাকে কেউ ছাড়তে এসছে, কেউ হয়তো বাড়ির লোক কান্নাকাটি করছে বা কেউ হয়তো কোনো কোনো কারণে কান্নাকাটি করছে, এরকম প্রচুর দেখা যায়। এরকম নয় যে এটা খুব আনইউজুয়াল বা অ্যাবনর্মাল কিছু, এটা হয়েই থাকে। কিন্তু ওনাদের খুব অবাক লাগে দুজনেই যখন মেয়েটির দিকে দেখছে যে মেয়েটির সাথে আরও কেউ আছে কি না বা মেয়েটি কাউকে ছাড়তে এসছে কি না, দেখছে সেরকম কিচ্ছু নেই। এবং মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা যে একদম মানে দেখবেন মানে প্ল্যাটফর্মে যারা ধরুন মানুষের থেকে পয়সা চায়, মানে ভিক্ষা চায়, সেরকমও দেখে মনে হচ্ছে না। তো সেই জন্যই সর্বরিদি এবং তমালিদি দুজনেরই মেয়েটিকে না একটুখানি ভালো করে লক্ষ্য করতে থাকে যে মেয়েটা এখানে কি করে এলো আর এভাবে কাঁদছে কেন। তো তারপরে তমালিদি বলছে, আরে মেয়েটাকে একবার জিজ্ঞেস করবো, মেয়েটার কি অনেক সময় হয় যে এরকম অনেক সময় শোনা যায় যে কেউ হয়তো দূর থেকে এসছে, কলকাতায় হয়তো কোনো কাজে এসেছিল, তার হয়তো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, হয়তো কেউ পার্সটা পিক পকেট হয়ে গেছে, তো সেই জন্য সে একটা বিপদে পড়ে, তো সে সেই জন্য কান্নাকাটি করতে পারে। তো বলা যাচ্ছে মেয়েটার কি টাকা পয়সা কেউ চুরি চুরি হয়ে যায়, তাহলে মেয়েটাকে একটু সাহায্য করা যেতে পারে, কেউই তো সেভাবে দেখছে না। তো সর্বর্তী বলল, হ্যাঁ চল গিয়ে জিজ্ঞেস করি। তো সামনে যখন গেছে, গিয়ে সর্বরিদি মেয়েটিকে জিজ্ঞেস করেছে যে তুমি এখানে এভাবে বসে কাঁদছো কেন, রাত 10টা প্রায় বাজে, তোমার বাড়ি কোথায়, তুমি ঠিক আছো তো, তোমার সব কিছু ঠিকঠাক আছে তো, তোমার কি কোনো জিনিসপত্র চুরি হয়ে গেছে, মানে পয়সার ব্যাগ এরকম কিছু কি হয়েছে। তখন মেয়েটা না মানে মানে না সূচক ভঙ্গিতে মাথা নাড়াচ্ছে, কিন্তু কোনো কথার মুখে কোনো ওয়ার্ড বলছে না, কোনো উত্তর দিচ্ছে না। এবার এইটা যখন শোনে তখন না তমালিদি সর্বরিদি দুজনে একটু অবাক হয়ে যায়
যে মেয়েটার টাকা পয়সা কিছু চুরি হয়নি, মেয়েটা বলছে মেয়েটা ঠিক আছে, তাহলে মেয়েটা এভাবে মাঝ রাস্তায় কাটছে কেন, প্ল্যাটফর্মের মাঝখানে? তো তারপরে তমালিদি জিজ্ঞেস করছে তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে, তোমার ট্রেন কখন, তোমার ট্রেনকে এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে? তখন মেয়েটা মাথা নাড়াচ্ছে, আবার ওই নাসূচক ভঙ্গিতে মাথা নাড়াচ্ছে। এবারে তখন আর সর্বদির একটুখানি অবাক, মানে একটুখানি খটকা লাগে। উনি তখন বলছে যে মেয়ে তুমি এত কাঁদছো কেন, তুমি কান্নাটা একটু থামাও, আমরা তোমাকে তোমার ভালোর জন্যই তোমার কাছে এসেছি, তুমি আমাদেরকে সব কিছু বলতে পারো। তোমার যদি টাকা পয়সা চুরি হয়ে গিয়ে থাকে, তুমি হয়তো অনেক দূর থেকে এসেছো, কোনো কাজে এসছিলে, তুমি আমাদেরকে বলো, আমাদের যতটুকু সাধ্য আছে আমরা তোমাকে হেল্প করব। কিন্তু তুমি যদি বলছে যে আমাদের এক্ষুনি ট্রেন আসবে, আমরা ট্রেনে করে বেরিয়ে যাব, কিন্তু তুমি যদি এখানে এভাবে কান্নাকাটি করতে থাকো, আর রাত অনেক হয়েছে, তো তোমার পক্ষে কিন্তু এই জায়গাটা এভাবে কান্নাকাটি করা ঠিক নয়। তোমার যদি কিছু চুরি হয়ে থাকে তুমি পুলিশকে জানাতে পারো, আর যদি তোমার কোনো হেল্প লাগে, কিছু টাকা পয়সা লাগে, তুমি বলো, আমাদের কাছে যতটুকু সাধ্য আমাদের আমরা করব তোমার জন্য, কিন্তু তুমি এইভাবে একা একা প্ল্যাটফর্মে বসে এভাবে কেঁদো না। তো উনি খুব ভালোভাবে কথাটা বলে, এবং সেটা শুনে মেয়েটা চোখ মুছতে মুছতে ওই মাটি থেকে উঠে দাঁড়ায়। মানে ও তো একদম প্ল্যাটফর্মের মেঝেতে বসে কাঁদছিল, উঠে দাঁড়িয়েছে। আর ইন দ্য মিন টাইম যেহেতু ট্রেনটা এবার ঢুকছে দেখা যাচ্ছে, তো লোকজন বেশ চলে এসেছে। তো তখন মেয়েটা বলছে যে আমার তো পোড়া কপাল, আমি আর কি বলবো। তো তখন বলছে কেন, তুমি মানে এখানে কোথায় এসেছিলে, তুমি কোথায় যাবে, তোমার বাড়ি কোথায়? তখন মেয়েটা বলছে যে আমি বাড়িঘর সব ছেড়ে চলে এসেছি। এবার দেখুন, খুব অল্প বয়সী যদি হয় তাহলে অনেক সময় বোঝা যায় যে বাড়িতে হয়তো বাবা মা বকা দিয়েছে, বা হয়তো কোনো কারণে বাড়িতে মন কষাকষি হয়েছে এবং সেই জন্য সে বাড়ি থেকে চলে এসেছে। কিন্তু এই মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটির বয়স খুব কম নয়, আর এতটা ইম্যাচিওর কাজ কেউ করবে না যে রাত দুপুরে সে সব কিছু ছেড়ে ছুড়ে বাড়ি থেকে বেরিয়ে আসবে। তো তখন স্বাভাবিকভাবেই তমালিদি জিজ্ঞেস করছে যে বাড়ি থেকে চলে এসেছো মানে কি বলছো তুমি, তোমাকে দেখে তো খুব ছোট বলে মনে হচ্ছে না, তো বাড়িতে বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি করে চলে এসেছো সে আবার কি? এবং এই কথাগুলো যখন বলছে, তো তখন তমালিদি এবং সর্বানিধি দুজনেই না, মানে ওর মুখের দিকে যখন একটু ভালো করে তাকাচ্ছে, তখন দেখছে মেয়েটার মানে কপালের কাছে চুলের দিকে হালকা সিঁদুরের দাগ রয়েছে, মানে মেয়েটি বিবাহিত। তো বুঝতে পেরেছে যে নিশ্চয়ই তাহলে স্বামীর সাথে ঝামেলা হয়েছে। তো তখন সর্বানিধি বলছে যে স্বামীর সাথে রাগারাগি হয়েছে? তো তখন মেয়েটা বলছে স্বামী কথাটা বলবেন না, ওই স্বামীকে আমি মানি না। তখন বলছে কেন, ঝগড়া হয়েছে না তোমাদের, তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো? তখন বলছে না, আমি জানতাম না আমার স্বামীর 4টে বিয়ে, মানে আমি সহ 4টে বিয়ে, এবং একাধিক তার সন্তান এক একটা ঘরে। তা আমি এসব কিছুই জানতাম না, আমি দিন কয়েক হয়েছে জেনেছি, সেই নিয়ে প্রচণ্ড অশান্তি, এবং আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এবং আমি যা অপমান সহ্য করেছি তাতে আমাকে তাড়িয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু আমাকে যদি এখন নিতেও আসে তাহলেও আমি ওই মুখ আর হব না। তখন বলছে যে তুমি মানে ছেলে মানে তোমার স্বামীর ঘর না হয় তুমি ছেড়ে চলে এসেছো ঠিক আছে, কিন্তু তোমার বাপের বাড়ি কোথায়, তুমি সেখানে যেতে পারো। তুমি মাঝরাতে মানে প্রায় রাত 10টা বাজে, তখন 10টা হয়ে গেছে, বলছে তুমি কোথায় যাবে? তখন বলছে বাপের ঘরে কেউ নেই, আর বাপের ঘরে গিয়ে দাঁড়ানোর মতো আমার মুখ নেই, আমি দাঁড়াতেও পারবো না, আর আমার কেউ নেই ও যে আমাকে রাখবে। তখন বলছে তাহলে তুমি এই রাতের বেলা কি করবে? তখন বলছে আমি জানি না আমি কি করব। তখন বলছে তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? তখন বলছে না, আমার কাছে সেরকম কিছু টাকা পয়সা নেই, খুব সামান্য কিছু টাকা আছে, যেটা দিয়ে হয়তো আমি মানে 2টো দিন হয়তো আমি অভুক্ত থাকবো না, এইটুকু হতে পারে। এবার এই কথা শুনে তো ওনারা দুজনে খুব অবাক হয়ে গেছেন। আরেকটা যেটা আমি বলবো, যেটা উনি মেনশন করেছেন, যে এই সর্বানিধি তমালিদি যেহেতু মানে ওনারা একটা এমন প্রফেশন থেকে বিলং করে যেটা খুব রেসপন্সিবল একটা প্রফেশন, একটা মানুষকে লোন দেওয়া, বা ব্যাংক যখন একটা কোনো যে মানে কোনো একটা সংস্থাকে বলুন বা কোনো একটা মানুষকে টাকা ধার দেয় বা লোন দেয়, তখন সেই বিষয়ে বিভিন্ন স্ক্রুটিনি হয়, সেটা আপনারাও জানেন। এবার এই ওনাদের কাজের যে একটা সিরিয়াস যে ব্যাপার, সেটা একটা যে রেসপন্সিবল ব্যাপার, সেই কাজটা দীর্ঘদিন ধরে করে আস্তে আস্তে না ওনাদের মধ্যে একটা মানে একটা সব জায়গাতে একটা দায়িত্ববোধ তৈরি হয়ে গেছিল। তো ওনাদের দুজনেরই খুব খারাপ লাগে কথাটা শুনে, যে আমরা তো না হয় আমাদের ট্রেন এসে গেছে, এবার আমরা উঠে পড়বো, যে যার ঘরে চলে যাব, কিন্তু মেয়েটার কি হবে? তো বলছে যে তুমি তাহলে পুলিশকে জানাও, প্রশাসনের দ্বারস্থ হও,
তোমার সাথে এরকম চিটিং হয়েছে বা যাই হোক যেটা হয়েছে। তখন বলছে না, ওসব কিছু আমি করতে চাই না, ওসব কিছু আমি করবো না, ওসব কিছু করে কিছু হবেও না, আমি জানি। এবার মেয়েটা মানে কাঁদছে, এবং মেয়েটার মনের ভিতরে যে খুব ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, একটা কষ্ট রয়েছে, সব বোঝা যাচ্ছে। এবার এই দুজন ভদ্রমহিলা একটা অদ্ভুত দোটানায় পড়ে গেছে। ওনাদের ট্রেন এসে গেছে এবং ট্রেনটা আর 5-6 মিনিটের মধ্যে ছাড়বে। তো তখন বলছে যে তুমি কি করবে বলো, তোমার কি কিছু টাকা পয়সা দেবো, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, হতে পারে তোমার কাছে হয়তো টাকা নেই, তুমি যেতে পারছো না। আমি বলছেন আমার টাকা পয়সার দরকার নেই। এবার কি করবে, ওনারা ছেড়েও আসতে পারছে না মেয়েটাকে, একটা বয়স্তা মেয়ে। তো তখন হঠাৎ করেই সর্বানিধি বলে যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি রাতের বেলাটা এভাবে প্ল্যাটফর্মে থেকো না, তুমি আমার বাড়িতে চলো। এবার মেয়েটা না প্রথমে বলে যে আপনার বাড়িতে আমি কি করে যাব। তখন বলছে না, তোমাকে এভাবে তো রাতের বেলা রেখে যেতে পারবো না, আমাদের ট্রেন আর 4-5 মিনিটের মধ্যে ছাড়বে। তুমি কি করছে কথাটা বলেই সর্বানিধি তমালিদিকে বলে যে তুই মেয়েটাকে দেখ, আমি গিয়ে একটা টিকিট কেটে আছি, কারণ ওর জন্য টিকিট নিয়ে ওনাদের মান্থলি ছিল। তো এই বলে সর্বানিধি সোজা যায়, এবং যেহেতু রাত হয়ে গেছিল টিকিট কাউন্টার ফাঁকা ছিল, তুমি চট করে টিকিটটা কেটে আনে এবং এনে মেয়েটিকে বলে যে তুমি আমাদের সাথে চলো, আমার বাড়িতে আজকে যাবে, আমার বাড়িতে বেশি লোক নেই, আমি আর আমার হাজব্যান্ড, আমাদের যথেষ্ট জায়গা আছে, তুমি আজকে রাতটা আমার বাড়িতে থাকো, এভাবে প্ল্যাটফর্মে তুমি থেকো না। এবার তমালিদি একবার সর্বানিদিকে বললো যে তুই কি পারবি ওকে নিয়ে যেতে। বলছে হ্যাঁ হ্যাঁ, না নিয়ে যাওয়ার তো কিছু নেই, ভাই মেয়েটাকে কি ফেলে রেখে যাবো নাকি। তো তার মধ্যে ট্রেনের সিগন্যাল প্রায় হয়ে গেছে এবং ওনারা 3 জনে ট্রেনে উঠে পড়লেন। এবং মেয়েটি প্রথমে একটু ইতস্তত করলেও পরে মেয়েটিও হয়তো ভেবে দেখলো যে সত্যিই তো আমি এখানে এভাবে কি করে থাকবো, যেহেতু একজন মোটামুটি বলা যেতে পারে যথেষ্ট বয়স হয়েছিল, তো মাঝবয়সী একজন ভদ্রমহিলা, সে নিজে থেকে তার বাড়ি নিয়ে যেতে চাইছে, তো ও আর মেয়েটা আপত্তি করেনি, মেয়েটা ট্রেনে উঠে পড়ে। এবার ট্রেনে ওনার বাড়ি হচ্ছে শ্রীরামপুরে, আর শ্রীরামপুরের ঠিক 2টো স্টপেজ আগে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে তমালিদির বাড়ি। তো তমালিদি সর্বরিদিকে আবার বলে যে দেখ তুই এই মেয়েটিকে নিয়ে যাচ্ছিস, তুই কিন্তু কালকে মধ্যেই মানে কিন্তু ব্যাপারটা ঠিক করে নিস যে মেয়েটি কোথায় যাবে, মেয়েটিকে যদি মানে কোথাও যেতে চায়, ওর যদি বাড়ি যেতে চায় বা শ্বশুর বাড়িতে, তাহলে কিন্তু তুই কিন্তু বাড়িতে মেয়েটিকে বাড়িতে রাখতে পারিস না। বলছে না, আমি বাড়িতে রাখবো কি করে, আমার তো বাড়িতে রাখার মতো কোনো সেরকম ব্যাপার নেই, কিন্তু মেয়েটাকে ভাবে রাস্তায় প্ল্যাটফর্মে রেখে যেতে আমার খুব গায়ে লাগছিল, কারণ রাতের বেলা কীরকম না কীরকম লোকজন থাকবে, মেয়েটা যদি কোনো বিপদ আপদ হয়। আর সত্যি বলতে কি সর্বরিদির নিজের একটা মেয়ে রয়েছে। এবার ওনার মেয়ে মানে হোস্টেলে থেকে পড়াশুনো করে, বাইরে থাকে, তো কোথাও একটা সর্বরিদির মনে হয় যে আজকে আমার মেয়ে ভালো পড়াশুনো করছে, ভালো একটা জায়গায় রয়েছে, আর এই মেয়েটাকে দেখে না মানে ওনার একটা মনে মায়া মমতা আসে, এবং উনি মেয়েটাকে বাড়ি নিয়ে আসার প্রস্তাব দেয়। যাই হোক, তো তমালিদি বলে যে তোর যদি কোনো দরকার পড়ে, কোনো সাহায্যের দরকার পড়ে, বা তোর যদি কিছু মনে হয় তুই কিন্তু আমায় ফোন করবি, যতই রাত হোক। যাই হোক, তো তমালিদি তো নেমে গেল, এবং তারপরে 2টো স্টেশন পরে এই সর্বরিদি শ্রীরামপুরে ওই মেয়েটিকে নিয়ে নেমে গেল এবং সেখান থেকে রিক্সা করে মেয়েটিকে নিজের বাড়ি নিয়ে গেল। এবার এই অবধি যে ঘটনাগুলো ঘটলো সেই অবধি কিন্তু ব্যাপারটা একরকম ছিল, কিন্তু বাস্তবে যেটা জানা গেছিল সেটা কিন্তু অনেকটাই অন্যরকম। এবার আপনারা হয়তো ভাবছেন যে অন্যরকম বলতে আমি কি বোঝাতে চাইছি ঠিক। তো যাই হোক, সেটা আমি অবশ্যই আপনাদেরকে যত ঘটনাটা আরও সামনে এগোবে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে যেটা হলো যে সেই রাতে তো সর্বরিদি নিয়ে এলেন মেয়েটিকে, এবং ওনাদের দোতলা বাড়ি, নিচে 2টো ঘর, উপরে 2টো ঘর। তো সর্বরিদি নিজের ঘরেই ওনার থাকার ব্যবস্থা করে দিল, এবং রাতের বেলা যা খাওয়া দাওয়া হয় সেই খাওয়া দাওয়া করে পেটি শুয়ে পড়ে। সর্বরিদি এবং ওনার হাজবেন্ড ওপরের ঘরে শুয়ে পড়ে। এবার যখন সকাল হয়েছে, তো সর্বরিদি সাধারণত অন্যান্য দিনের তুলনায় একটু আগেই ঘুম থেকে উঠে পড়েন, এবং উঠে পড়ে এসে উনি সবার আগে নিচে আসেন মেয়েটিকে দেখার জন্য। তো দেখছে মেয়েটি একদম উঠে পড়েছে, এবং যেখানে আর কি ওর শোয়ার ব্যবস্থা হয়েছিল সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ও মানে একদম রেডি হয়ে বসে আছে। তো সর্বরিদি তখন বলল যে দেখো আমার তো অফিস আছে, আমাকে অফিস বেরোতে হবে, আর আমার হাজবেন্ডও
এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে। তো তুমি কি করবে, কিছু কি ভেবেছো? আমার তো এখন খুব বেশি সময় নেই তোমার সাথে কথা বলার, কিন্তু তুমি যদি তোমার বাপের বাড়ি যেতে চাও বা তুমি যদি তোমার স্বামীর ঘরেও যেতে চাও, তুমি যেতে পারো। আর যদি তোমার মনে হয় যে তুমি এর কোনোটাই করবে না, তুমি তাহলে কোথায় যাবে, কি করবে, নিশ্চয়ই তুমি সেটা নিয়ে কিছু ভেবেছো। তো তখন ওই মেয়েটি বলে যে না, আমি এখনো কিছু ভাবিনি, কালকে আমার শরীরটা ভালো লাগছিল না, আমি খাওয়া দাওয়ার পরে এসে শুয়ে পড়েছি। তো সর্বরীদি আর কথা বাড়ালেন না, কারণ ওনার নিজেরও সময় নেই। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি রেডি হয়ে, ওনার হাজবেন্ড তার আগেই বেরিয়ে যায়, ওনার আগে। তো ওনার হাজবেন্ড অফিসে বেরিয়ে যায় এবং উনি দোতলার, ওনাদের না মানে একতলা দোতলাটা পুরো সেপারেট করা। তো যদিও কারণ একতলা একসময় ওনাদের বাড়িতে ভাড়া ছিল, তো পরবর্তী সময় ওনারা ভাড়াটা তুলে দেন। তো সেই জন্য দোতলা একতলাটা পুরোটাই সেপারেট। তো সর্বরিদি বললেন যে আমার আজকে অফিস থেকে আসতে একটু তাড়াতাড়ি আমি চলে আসবো, যেহেতু কালকে লেট হয়েছে, অনেকক্ষণ কাজ করেছি। তো তুমি সারাদিনে বসে ভেবে রেখো যে তুমি কি করতে চাও। আর কিছু খাবার ওকে দিয়ে যায়, বলে যে আমি যেটা টিফিনে নিয়ে যাচ্ছি আমি তোমার জন্য সেই খাবারটাই রাখলাম, তো তুমি এখানে থেকো। আর আমি না আসা অবধি তুমি কিন্তু কোথাও চলে যেও না, কারণ আমার এই নিচের একতলার ঘরটা আমি তোমার মানে তোমার জন্য আমি ছেড়ে দিয়েছি। তো তুমি কিন্তু মানে এই ভুলটা করো না। তোমার যেখানে যেতে চাও তুমি সেখানেই যেতে পারবে, কিন্তু আমি ফিরে আসি, আজকে হয়তো আমি 3টে সাড়ে 3টার মধ্যে ফিরে আসবো। তারপর আমি তোমার সাথে ডিটেলে কথা বলবো, এবং তোমাকে মানে রাতের বেলা ওইভাবে হাওড়া স্টেশনে আমি চাইনি ফেলে রেখে আসতে, কিন্তু তুমি কিন্তু আমার এই কথাটা শুনো। তো মেয়েটিও তখন মানে সম্মতিসূচক ভঙ্গিতেই বলে যে ঠিক আছে। তো সর্বরিদি অফিসে বেরিয়ে যায়। এবার অফিসে যেতে যেতে ওনার যে বান্ধবী তমালিদি, তার সাথে কথা বলে। তো তমালিদি বলে যে দেখ, তুই মেয়েটিকে নিয়ে গেছিস ভালো কথা, কিন্তু আজকের মধ্যে মেয়েটিকে কোথাও একটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ও যদি কোথাও যেতে চায় তাহলে ওকে যেতে দে, বা ওর জন্য যদি পাড়ায় কোনো ক্লাবকে বলে যদি কোনো হোমের ব্যবস্থা করা যায় সেটাও করতে হবে। তাহলে তুই তো বাড়িতে তো ওভাবে রাখতে পারবি না। তো সর্বদি বলছে হ্যাঁ অবশ্যই, আমি ওইভাবে তো আমার বাড়িতে রাখা সম্ভব নয়, তো আজকে অফিস থেকে ফিরে ওর সাথে কথা বলবো। যাই হোক, তো সেদিন সর্বরিদি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে যান এবং ফিরে এসে দেখছে মেয়েটি যে খাবার দিয়েছিল সেই খাবারটা খেয়েছে এবং মেয়েটি বসে আছে। তো সর্বরিদি অফিস থেকে এসে ব্যাগটা রেখে বলছে যে বাহ, তুমি কি সুন্দর একদম লক্ষ্মী মেয়ের মতো বসে আছো। তো আচ্ছা এবার বলো তো, মানে কালকে রাতে একই অফিস করে রাত করে ফিরেছি, আজকেও অফিস ছিল, তো তুমি এবার বলো, তুমি সত্যি করে বলো। এবং সেদিন কিন্তু সর্বরিদির সাথে তমালিদিও এসছে সর্বরিদির বাড়িতে ফেরার সময়, যেহেতু দুজনেই তাড়াতাড়ি বেরিয়েছে অফিস থেকে। তো তখন মেয়েটি প্রথমে কিছুই বলতে চাইছে এবং মেয়েটি বারবার চলে যেতে চাইছে। মেয়েটি জানায় যে আপনি আমাকে এত বড় একটা সাহায্য করেছেন, তো আমি আপনার ঘর ছেড়ে তো আমি এভাবে চলে যেতে পারি না, কিন্তু আমি চলে যাচ্ছি। তো স্বাভাবিকভাবেই ওর দুজনেই বলছে তুমি কোথায় যাবে, তুমি তুমি বলছো যাচ্ছি যাচ্ছি, তুমি যাবেটা কোথায়? আবার নিশ্চয়ই কোনো স্টেশনে গিয়েই বসে থাকবে। তো তখন মেয়েটি বলছে আমি জানি না, আমি একটা কাজ খুঁজবো, কারণ এভাবে তো আমি বুঝতে পেরেছি আমি এভাবে স্টেশনে স্টেশনে কদিন থাকবো। আপনি একটা ভালো মানুষ, আমাকে রাতটুকু আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, মাথার উপর একটা ছাদ দিয়েছেন, কিন্তু এটা তো সব কথা নয়, আমি একটা কাজ খুঁজবো, আমি কাজ করে নিজের মতো থাকবো। এবার সর্বরিদি এবং তমালি দুজনেই বলছে তুমি কোথায় কাজ খুঁজবে, তুমি কি কাজ জানো যে তুমি কাজ খুঁজবে? তখন বলছে সেসব জানি না, কিন্তু রান্না করতে পারি, বাসন দোসন মাজতে পারি। তখন বলছে তুমি মানে এখান থেকে বেরিয়ে যদি তুমি বাড়ি বাড়ি কাজের জন্য বলো তাহলে কি তুমি কাজ পাবে? তুমি কিন্তু ওইভাবে কাজ পাবে না, কারণ প্রত্যেকেই জিজ্ঞেস করবে তুমি কোথায় থাকো, কি করো, কোথায় তোমার বাড়ি। তুমি যখন তাদেরকে এই ইনফরমেশনগুলো দিতে পারবে না, তারা কিন্তু তোমায় কাজে রাখবে না। এবং মেয়েটির সাথে কথা বলে বুঝতে পারছে যে মেয়েটির বাস্তব জ্ঞানগম্যি ভীষণ কম। তো তখন তমালিদি বলছে যে ঠিক আছে, মানে ওনার বাড়ি আর কি যেখানে, সেখানে থেকে কিছুটা দূরে গিয়ে একটা মন্দির আছে, মানে মন্দির মানে সেখানে একটা বড় আশ্রম মতো আছে, এবং সেখানে প্রচুর বয়স্ক লোকেরা থাকে। উনি বলছেন যে সেখানে না হয় আমি তোমার কদিনের জন্য থাকার ব্যবস্থা বলে করে দেবো, আমার সেরকম পরিচিত লোক আছে, কিন্তু তোমার জীবনের ঘটনাটা বলো কি হয়েছে। তখন মেয়েটা বলে যে আজ থেকে 8 বছর আগে মেয়েটির বিয়ে হয়, এবং মেয়েটির যখন ওর বরের সাথে বিয়ে হয়েছিল তখন মেয়েটি শুনেছিল, মানে ওর বাড়ি থেকে আর কি বিয়েটা সম্বন্ধ করে দেয়া হয়, এবং শুনেছিল যে
ছেলেটি মানে যার সাথে ওর বিয়ে হয়েছিল তার আগে একটা বিয়ে হয়েছে এবং সেই আগের পক্ষে এক ছেলে এক মেয়েও রয়েছে। কিন্তু সেই বউ নাকি হঠাৎ করেই একদিন বলে যে সে তার সাথে থাকবে না এবং সেই কথা বলে সে নাকি তার এক ছেলে এক মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপরে নাকি তাদের ডিভোর্সও হয়ে যায় এবং সেই ডিভোর্সের বছর 3 পরে এই মেয়েটির সাথে ওর বরের বিয়ে হয়। এবার যেহেতু ডিভোর্স হয়ে গেছে আর মেয়েটির বাড়িটা নিম্নবিত্ত আর কি, মানে একদম খেতে পড়তে পায় না সেরকম নয়, কিন্তু খুব কষ্টে শিষ্টে সংসার চলতো। তো দেখেছে যে যার সাথে বিয়ে হচ্ছে তার ভালো একটা পাকা নিজের বাড়ি রয়েছে, মোটামুটি সচ্ছল অবস্থা, ওদের তুলনায় এত সচ্ছল অবস্থাই। তো এই সমস্ত কিছু চিন্তা করে মেয়েটির বাড়ি থেকে মেয়েটির সাথে এই ছেলেটার লোকটার আর কি বিয়ে দিয়ে দেয়। এবার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু মানে মেয়েটার যে খুব পছন্দ ছিল এই লোকটাকে, মানে ওর বরকে, তা কিন্তু নয়। এবার যেহেতু মেয়ে বড় হয়েছে, মেয়েকে আর ওর একদম 18 বছর বয়সে বিয়ে হয়ে যায়, 18 থেকে 19 বছর বয়সের মধ্যে ওর বিয়ে হয়ে যায়। এবার ও বুঝে গেছিল যে ওর বাড়ি থেকে ওকে আর বেশি দিন রাখবে না এবং মেয়েটির দুটো দাদা রয়েছে, সেই দুটো দাদা তারাও বিয়ে করতে পারছিল না বোনের জন্য। এবার ও বুঝতে পারে যে ওকে বেশ তাড়াহুড়ো করেই বিয়েটা দিয়ে দেওয়া হয়েছে। ভালো কথা, যাই হোক, বিয়ে হয়, সংসার শুরু হয়। এবার যখন সংসার মেয়েটা শুরু করে ওর বরের সাথে, তখনও বুঝতে পারে যে ওর বর যে সে প্রচণ্ড মানে এমনিতে সারাদিন নিজের কাজকর্ম নিয়ে থাকে, সারাদিন অত বেশি কথাবার্তাও বলে না বা অত বেশি কথাবার্তা বলার সুযোগও হয় না, কিন্তু তার বাইরে ভীষণ রকমভাবেই ওর বর মানে ধরুন মদ খাওয়ার জন্য হোক বা কোনো নেশা জাতীয় জিনিসে প্রচণ্ড রকমভাবে আসক্ত। ফলে সংসারে কিছু ফুরিয়ে গেছে, কিছু লাগবে, সেটা বলার মতো জায়গায় কিন্তু ওর বর থাকতো না। মানে মেয়েটি যে ওর বরকে বলবে যে এটা লাগবে ওটা লাগবে এরকম কিছু, সেটা আর কি বলার মতো সুযোগ থাকতো না। যাই হোক, তো দিনের বেলা হয়তো ওর বর হয়তো একটু সময়ের জন্য একটু স্বাভাবিক থাকলো, তো তখন হয়তো ও বলতো যে সংসারে এটা লাগবে, এটা কিনতে হবে। তখন কখনো কখনো ওর বর ভালো মুখে শুনতো, সেটাও হয়তো ওকে টাকা পয়সা দিত। আবার এরকমও বহু সময় থাকতো যে সময় ওর বর শুনতো না, টাকা পয়সাও দিত না, কিছু না। এবার ও এটা নিয়ে ওর বাপের বাড়িতে বলে যে আমার এরকম অসুবিধা হচ্ছে, তোমরা কি বিয়ে দিয়েছো। তখন মেয়েটির বাপের বাড়ি থেকে পরিষ্কার ও দাদারা জানিয়ে দেয় যে বিয়ে হয়ে গেছে, এবার তোমারটা তুমি বুঝে নাও, তুমি তোমার বরকে নিয়ে কিভাবে মানিয়ে গুছিয়ে থাকবে তুমি বুঝে নাও, কারণ আমাদের সেই ক্ষমতাও নেই যে বিয়ের পরে তোমার সংসার আমরা টানবো এবং তুমি নিজেও নিজেরটা বুঝে নিতে হবে তোমাকে, তোমার জন্য আমরা আর কিছু করব না। আর সংসারে ওর মা ছিল, বাবা ছিল না, আর ওর মাও সংসারে নিজে সারাদিন মুখ বুজে খাটতো। ফলে উনি যে মেয়ের হয়ে কিছু বলবেন সে ক্ষমতা ওনার ছিল না, কারণ উনি মানে সারাদিন রাত খেটে খুঁটে কোনো রকমে দুটো খেতে পেতেন, এরকম অবস্থা। তো এরকমভাবে যখন দেখলো মেয়েটি যে ওর বাপের বাড়ি থেকেও কোনো জোর নেই, কিছু বলছে না, তো তখন মেয়েটা কি করলো, মেয়েটা তখন ভাবলো যে ঠিক আছে, আমাকে যখন এখানেই থাকতে হবে তাহলে আমি যেভাবে থাকলে আমি ভালো থাকবো আমি সেই চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই জায়গাটা সর্বরিদি যা যা লিখেছেন আমি কিন্তু আপনাদেরকে ঠিক সেভাবেই ঘটনাটা বলছি, ঠিক যেভাবে উনি লিখেছেন, যেভাবে ঘটনাটা অ্যাকচুয়ালি ওই মেয়েটি বলেছিল সেটাই কিন্তু সর্বরিদি লিখেছেন। তো এই জিনিসটা যখন হয় তো তখন ওর মুখ বুঝে শ্বশুরবাড়িতে, যেহেতু বাড়িটা নিজের ছিল, আর যাই হোক দুবেলাও খেতে পেত পেট ভরে, এই সমস্ত কিছু চিন্তা করে ও কোনোভাবে সংসারে টিকে যায়। এবং অর্ধেক দিন কি হতো, ওর বর কখনো বাড়ি আসতো, কখনো বলতো আমার কাজ আছে আমি হয়তো আসতে পারবো না, বা এলেও অনেক রাত করে বাড়ি আসতো, ও আর সেগুলো নিয়ে না মাথা ঘামাতো না এবং ওর বর যা করছে করছে এবং তারপরে যা না করছে ও আর কিছু খেয়াল দিত না, শুধু ঘরে খাবার দাবার ফুরিয়ে গেলে সেটা বলতো আর সেটা ওর বর এনেও দিত। এই করতে করতে ও দিনের বেলা টুকটাক করে হাতের কাজ করে কিছু হাত খরচ করা, একটু সময় কাটানোর জন্য, হাত খরচ উপার্জনের জন্য ও ছোটোখাটো একটা কাজ শুরু করলো। এবার কাজের জন্য কাঁচামাল বাড়িতে নিয়ে আসতো, সে কাজটা করে আবার দিয়ে আসতো। তো এই কাজের জন্যই ওর সাথে একটি ছেলের পরিচয় হয়, এই মেয়েটির সাথে। তো মেয়েটির সাথে ছেলেটির পরিচয় হয় এবং
পরিচয় হওয়ার পরে ছেলেটির সাথে ওর একটা বেশ বন্ধুত্ব তৈরি হয়, এবং ছেলেটির বয়স আর ওর বয়সের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না বয়সের। এবার এই বন্ধুত্বটা থেকেই ছেলেটাকে ও সমস্ত ওর মনের কথা, ওর সংসারের কথা সব বলতো, সব শেয়ার করতো। তো তখন ছেলেটা না ওকে খুব সাপোর্ট করতো, ওকে বলতো যে ঠিক আছে, তুই যাই হোক, তোর বাপের বাড়ির যখন জোর নেই, তুই এখানেই কোনোভাবে থেকে যা। এবং এই জায়গা থেকে ওদের মধ্যে কিন্তু একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। এবার এই মেয়েটা ভেবেছিল যে ছেলেটা খুব জেনুইন, ওকে ভালোবাসে এবং ওরা দুজনের সমস্ত মনের কথা শেয়ার করে, তো হয়তো ছেলেটা ওকে বিয়ে করবে। এবার ও ছেলেটার সাথে এদিক ওদিক কখনো কখনো হয়তো কোথাও রেস্তোরাঁয় খেতে গেল, হয়তো পুজো একটু ঠাকুর দেখতে বেরোলো, এরকম করে ছেলেটার সাথেও ঘোরাঘুরি শুরু করে। এবার এই ঘোরাঘুরি যখন ও শুরু করলো, তো তখন ব্যাপারটা যা হয় আর কি, ওর বর যতই মানে কোনো নেশা আসক্ত হোক না কেন, সে তার সবসময় নেশা করে থাকতো না। এবার কোনোভাবে ওর বর সেটা জানতে পেরে যায়। এবার ওর বর যখন এটা জানতে পেরে যায়, স্বাভাবিকভাবেই ব্যাপারটা কিন্তু আর নর্মাল পজিশনে থাকে না, সংসারে খুব অশান্তি হয়। এবং একদিন ছেলেটা ওর বাড়ির সামনে ওর যে হাতের কাজগুলো যে করতো, সেটা যখন ডেলিভারি দিতে এসেছিল, তো ছেলেটাকে দেখে ওর বর খুব মারধর করে। যাই হোক, তো মারধর করার পরে ছেলেটা তো আর ওই মুখও হয়নি, তো ওরও সেই বন্ধুত্ব বা প্রেম যেটাই বলি না কেন সেটা কেটে গেল। এরপরে কিছুদিন তো ওরও খুব মন খারাপ, যে মানে একটা মানে ও মনে মনে ভেবেছিল যে ওই ছেলেটার সাথে হয়তো ওর ভবিষ্যতে ওর সম্পর্ক হবে, বিয়ে করবে ওরা। কিন্তু ও দেখলো যে ওই ঘটনার পরে ছেলেটা আর ওর সাথে কোনো রকমভাবে কোনো যোগাযোগ করছে না। এবার প্রথম মেয়েটা ভাবলো যে হয়তো ওর বর ব্যাপারটা জেনে গেছে, ওকে একটু মারধর করেছে, সেই জন্য হয়তো ব্যাপারটা একটু শান্ত হওয়া অবধি হয়তো ছেলেটা ওয়েট করছে। কিন্তু ভুল ছিল। তার কারণ হচ্ছে, যখন এই ব্যাপারটা মিটেও গেল, অনেকগুলো দিন হয়ে গেল, তখনও এই মেয়েটি দেখছে যে ছেলেটার সাথে যখন ও দেখা হচ্ছে, ছেলেটা ওকে এড়িয়ে যাচ্ছে। এবং যখন মানে ও যখন দেখছে যে ছেলেটা এড়িয়ে যাচ্ছে, তখন ওই নিজে থেকে যেচে বলে যে আমার তো এই বিয়েটা এমনিতেও খুব একটা মনোপুত হয়নি, তো চলো আমরা বিয়ে করি। বিয়ে করে নিলে তো আর কিছু বলতে পারবে না, আর আমার বর এমনি মদখোর মাতাল, ও অত বুঝবে না। তো তখন মানে অদ্ভুত রকমভাবে ছেলেটা না পুরো বেঁকে বসে, এবং ছেলেটা বলে যে না, তোর সাথে আমার জাস্ট বন্ধুত্ব ছিল, তুই তোর সংসারে খুশি নোস, তুই একটুখানি খেতে যেতে মানে ভালোবাসতিস কোথাও রেস্তোরাঁয়, কোথাও হয়তো তোকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার জন্য আমি এটুকু তোকে সাথ দিয়েছি, শুধু তোকে আমি কোনো ভালোবাসি না, আর তুই এই সমস্ত চিন্তাভাবনা করিস না বলে ছেলেটা একদম মুখের উপর ওকে জবাব দিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই এই রিয়াকশনটা কিন্তু মেয়েটা এক্সপেক্ট করে। যাই হোক, কিছু করার নেই, সেটাকে মেনে নিতে হয় ওর। যাই হোক, দুঃখ কষ্ট পেয়ে ও আবার ওই সংসারেই মন দেয়। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে এই মেয়েটি কিছুদিন বাদে মানে এই ঘটনার মাস কয়েক পরে খবর পায় একজনের মারফত যে ওর বর একটা বিয়ে করেছে। সেটাও বেশ কয়েক মাস আগে একটা জায়গায় বিয়ে করেছে, এবং সেখানে তার আর কি একটা দুটো বাচ্চাও আছে। এবার ও এটা জেনে বিয়ে করেছিল যে প্রথম পক্ষের একটা বিয়ে ছিল, সেটা ডিভোর্স হয়েছে, ছেলে মেয়ে আছে, সব ঠিক আছে, সেটাও জেনেই বিয়ে করেছিল। কিন্তু এই যে দ্বিতীয় একটা বিয়ে আছে, মানে আরও একটা, ওই বিয়েটা ছাড়াও যে আরও একটা বিয়ে করেছে, সেটা কিন্তু এই মেয়েটি জানতো না। এবার একদিন ভাবলো যে না, আমি যখন একটা ছেলের সাথে বন্ধুত্ব করলাম, তার সাথে যখন আমি একটু মেলামেশা করতাম, তখন আমার বর এটা নিয়ে বাড়িতে এত অশান্তি করেছে, মারধর করেছে, এবার আমিও আমার বরকে ছাড়বো না। এবার সে কি করলো, লোকের মারফত, যার মারফত আর কি খবরটা পেয়েছিল, জেনে চুপি চুপি তার বাড়িতে যায়, এবং গিয়ে হাতে নাতে দেখে যে সত্যি ওই বাড়িতে একটা বাচ্চা আছে, এবং তারা একদম একটা যেরকম গৃহস্থলীর সংসার হয়, স্বামী স্ত্রী বাচ্চা, সেভাবেই থাকে, এবং আশেপাশের লোকজনও জানে। এবং সেখানে গিয়ে হাতে নাতে কিন্তু ওর বরকে ধরে ফেলে। এবার বরকে ধরে ফেলেছে, বর তো বুঝতে পেরে গেছে যে সে যেটা করেছে সেটা ঠিক করেনি। কিন্তু ওই যে তৃতীয় যে বউ, সেই তৃতীয় বউ আবার এর উপরে চড়াও হয়, এবং চড়াও হয়ে বলে, মানে তারও একটা মনে মনে রাগ ছিল, কারণ ওই যে বাড়িটায় ওরা থাকতো তৃতীয় বউ, সেটা ভাড়া বাড়ি ছিল। এবার এই লোকটার একটা নিজস্ব বাড়ি আছে। এবার সে তখন মানে বলে যে আমি তো তোকে এমনিই তাড়িয়ে দিতাম,
তুই এসে ওর বাড়িতে বসে আছিস, আমাদেরকে ভাড়া থাকতে হচ্ছে, তুই ওই বাড়িতে আর টিকতে পারবি না, দেখ তোকে আমি কি করি। এই বলে নাকি ওকে মানে মারার জন্য একদম তেড়ে আসে। তো ওই মেয়েটা কোনো রকমে ওই জায়গাটা ছেড়ে কোনো রকমে ও পালিয়ে চলে আসে। এবং ওই ঘটনাটা এত বড় একটা অশান্তি হয় যে দুদিন ওর বর আর বাড়িই ফেরে না। আর ওই মেয়েটার তো কোনো যাওয়ার জায়গা নেই, ও ওই বাড়িতেই রয়েছে। এবার দুদিন পরে যখন ওর বর আসে, ওর বর এসে বলে যে দেখো তোমাকে একটা কথা বলি, তোমার বাপের বাড়ি থেকে তোমাকে নেবে না, তুমি নিজেও কিছু মানে এমন তোমার উপায় নেই যে তুমি নিজের পেটটা চালাতে পারবে। তো যদি তুমি সব কিছু ঠিকঠাক থাকতে চাও তাহলে তুমি এই বাড়িতেই থাকতে পারবে। এই বাড়িতে আমি যখন হোক আসবো, যখন হোক আসবো না, তোমার খাওয়ার পরার অভাব হবে না, আমি তোমার দুবেলার খাওয়ার জোগাড় করে দেবো, কিন্তু আমি কি করছি না করছি সেটা নিয়ে কিন্তু তুমি মাথা ঘামাবে না। তোমাকে কেউ বলল যে আমি একটা বিয়ে করেছি কি আমার অমুক বাড়িতে বাচ্চা আছে, তুমি পিছন পিছন গিয়ে কিন্তু ঠিক কাজ করো। আমি যেটা করছি আমাকে করতে দাও, তুমি তোমার মতো থাকো। এবার এই জিনিসটা শুনে না মেয়েটার খুব রাগ হয় যে আমি যখন আমার মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করলাম, তার সাথে গল্প করতাম, তার সাথে একটু ঘুরতে যেতাম, তোমার তখন সহ্য হয়নি, আর তুমি এই বয়সে তুমি আবার একটা বিয়ে করেছো আমাকে না জানিয়ে, সেখানে তোমার একটা বাচ্চাও আছে, আমি তাহলে এটা কেন সহ্য করব। সে তখন বিভিন্ন লোকজনকে ডেকে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করলো। এবার ঘটনা হচ্ছে যে যেহেতু একেবারেই পয়সাওয়ালা ফ্যামিলি নয়, তার মধ্যে লোকজন বলে ঠিক আছে তোমার বরকে বোঝাবো, কিন্তু সেটাও সেরকম কিছু নয়, মানে কেউই আর ওর সমস্যাটাকে সমস্যা হিসেবে দেখছে না। এবার বাধ্য হয়ে ওকে ওই বাড়িতেই থেকে যেতে হলো, কারণ ও এর মাঝখানে আবার ওর বাপের বাড়িতে যোগাযোগ করলো। ওর বাপের বাড়ি বলে দিল যে আমরা কিছু করতে পারবো না, ও যদি বিয়ে করে থাকে, আমরা তার ওকে বলিনি বিয়ে করতে, তাহলে সেখানে আমাদের কিছু করার নেই। ইন দ্য মিন টাইম যেটা হলো, খুব অদ্ভুত রকমভাবে আমি আপনাদেরকে ঘটনাটা যখন বলেছিলাম সেটার সময় আমি আপনাদের বললাম যে যখন এই মেয়েটি প্ল্যাটফর্মে বসেছিল একটা ওড়না দিয়ে মাথা থেকে, মানে চাদর যেভাবে লোকে মুড়ি দেয় সেভাবে ওড়নাটাকে মুড়ি দিয়েছিল। এবং যতবারই এই সর্বরিদি বা তমালিদি মেয়েটার সাথে কথা বলেছে বা মেয়েটাকে দেখেছে, মেয়েটা কিন্তু অলওয়েজ ওইভাবে একটা ওড়না গায়ে চাদরের মতো করে দিয়েই কিন্তু মেয়েটাকে দেখেছে। তো এই কথাটা বলতে বলতে মেয়েটা তখন ওড়নাটা খোলে এবং মেয়েটার গলার কাছ থেকে পুরো পিঠ অবধি কালো 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 কালো, মানে খুব যদি ছোপ 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 ছোট 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 কালো কালো ছোপে পুরো ভর্তি একদম ঘাড়ের কাছ থেকে। তো এটা দেখে না মানে সর্বরিদি তমালিদি খুব অবাক হয়ে গেছে, বলছে এটা কি, এগুলো কি, এগুলো কি হয়েছে তোর? তখন বলছে কিছু হয়নি, কিন্তু অনেক কিছু হয়তো হতো, তোমরা এইটুকু দেখছো, হয়তো এর থেকে অনেক বেশি কিছু হতো। তোকে যখন জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, তখন বলছে যে ওই যে তৃতীয় যে বউ ছিল, সেই তৃতীয় বউ নাকি মানে মানে তার আর কি উদ্দেশ্য ছিল যে তার এই যে বর, সে বরের যে বাড়িতে নিজস্ব যে বাড়িটা রয়েছে, যে বাড়িতে এই মেয়েটি থাকতো, সেই বাড়িতে মানে এসে কবজা করার। কিন্তু কোনোভাবে যেহেতু একে বিয়ে করে এনেছিল, তো কোনোভাবে এই মেয়েটির বর চাইছিল না তার তৃতীয় বউকে নিজের এই বসত বাড়িতে নিয়ে আসা, তো সে ভাড়া করে রাখতো, ভাড়া বাড়িতে থাকতো। তো একে মারার জন্য বা তাড়ানোর জন্য সে নাকি মারাত্মক কালো জাদু করে এবং এক সপ্তাহে ও মানে ওই একটা সপ্তাহের মধ্যে ওর মানে গরম তেল ছিটলে যেরকম ব্যথা লাগে বা মানুষের যেরকম কষ্ট হয়, যে সেন্সেশনটা হয় তীব্র, সেরকম কিন্তু ওর এক সপ্তাহ টানা হতে থাকে। ও বাধ্য হয়ে ডাক্তারের কাছে যায়, ডাক্তার কিচ্ছু করতে পারে না, ওকে বেশ কিছু টেস্ট দিয়েছিল, সব তো করার পক্ষে সম্ভব নয়, কারণ টাকা পয়সা ওর বর দেবে না। তো ওর প্রচণ্ড কষ্ট হয় এবং 7 দিনের মাথায় ও দেখে ওর ঘাড়ের কাছ থেকে পিঠের কাছে এরকম চাবড়া চাবড়া কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে। এবার ও তো মানে যন্ত্রণায় কোকড়াচ্ছে, কাঁদছে। তখন ওদের পাড়ায় একজন ছিলেন, তো তিনি বললেন যে দেখ আমি তো তোকে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না, কিন্তু ওনাদের আর কি দেশের বাড়ির মায়ের মন্দির আছে, বলছে যে সেইখানে মায়ের মন্দিরের যে ঘটের যে জল, সেই ঘটের জলটা ওকে দিয়েছে এবং সেই ঘটের জলটা গায়ে লাগানোর পরে মানে 3 দিনও লাগায় এবং তারপরে ওই দাগড়া দাগড়া জিনিসটা কমে যায়, ওই ব্যথা যন্ত্রণা প্রবল যে কষ্ট সেটা অনেকটা প্রশমিত হয়, কিন্তু ওই দাগটাও রয়ে যায়।
তো সেই জন্যই ও সবসময় চাদরের মতো করে ওড়নাটা মাথার উপর দিয়ে ঘাড়ের কাছে দিয়ে রাখে। তখন বলছে তুমি কি করে বুঝলে যে ও এটা করেছে? মানে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে শর্বরীদি। তো তখন বলছে যে যখন আর কি এই কালো জাদুটা করে তখন কিন্তু এই মেয়েটি বুঝতে পারেনি। এবার যখন 7-8 দিন হয়ে গেছে, ওর বর এসে দেখছে এই বউ যন্ত্রণায় কাতরাচ্ছে। তো একবার ওর বর মানবিকতার খাতিরে তাও জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তোমার, ওকে একটা ওষুধ কিনে এনে দিয়েছিল, কিন্তু ওসবই কিছুই হয়নি। এবার ওই যে তার তৃতীয় যে বউ, সেই তৃতীয় বউ যখন মানে বুঝতে পারে যে এর কেন কিছু হলো না, পেয়ে যে কালো জাদু করলো তার কোনো প্রভাব কেন পড়লো না, মেয়েটা এখনো কি করে ওই বাড়িতে রয়েছে, তখন সে আবার একদিন মানে সন্ধেবেলা মানে প্রচণ্ড আর কি রেগে মেগে তেড়ে ফুঁড়ে এই বাড়িতে আসে এবং এসে সে ওকে মারধর করতে থাকে, ধাক্কা মারি মারধর করতে থাকে, জিনিসপত্র ফেলে দেয়। তারপরে যাই হোক আশেপাশের লোক আসে এবং ব্যাপারটা সিচুয়েশনটা সামলে যায়। কিন্তু সেই তৃতীয় বউ নাকি বারবার বলতে বলতে যায় যে এইবারে যা ক্রিয়া করলাম তাতে যখন তুই মরলি না, এবার তোর জন্য আরও বড় কিছু করতে হবে, তোকে আমি এই বাড়িতে টিকতে দেব না, এরকম করে। এবং সেই যে হামলা করেছিল সেই তৃতীয় বউ, সে সময় কিন্তু ওকে যখন মারধর করে সে সময় ওর বর চলে আসে এবং ওর বর এসে কিন্তু ওকে বাঁচায়, যে কেন ওকে এরকম করছে এরকম বলে বাঁচায়। যাই হোক, তো সেদিনের মতো ও বেঁচে যায়, সেদিন তারপর আর কিছু হয় না। এইভাবে ওর জীবন কাটতে থাকে এবং ও প্রচণ্ড কষ্টের মধ্যে একটা জীবন কাটায় এবং বারবার ও ভাবতো যে ওকে এই জায়গাটা থেকে বেরোতে হবে, কারণ ও বুঝতে পারে যে এখানে ও বেশি দিন আর থাকতে পারবে না। মানে আজকে একবার এরকম করে অ্যাটাক করলো, এর কিছুদিন পরে আবার যদি করে তখন কি হবে। তো এই অবস্থায় যখন আর কি ওর খুবই আর কি করুণ মানসিক দশার মধ্য দিয়েও যাচ্ছে, সেই সময় ও হঠাৎ করেই একদিন রাতের বেলা ও এক ঘরে একাই ছিল, ওর বর তার কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে গেছে, তো শুয়ে আছে। তো প্রচণ্ড রকমভাবে বাড়ির মানে ঘরের বাইরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো দরজা খুলে বেরিয়েছে, তো দেখছে ওর বরকে মানে মাটিতে ফেলে 2-4 জন মারছে। তো 2-4 জন মারছে এবং কেন মারছে না, বলছে যে ওর বর নাকি একটু আগে একটা মেয়েকে জোর করে নাকি সিঁদুর পরিয়ে দিয়েছে। এবার ও ভাবছে যে ওর বরের 2 দিন আগে শরীর ভালো ছিল না, ভাবছে যে আমার বর আবার এ তো এমনি 3টে বিয়ে করেছে, আবার কোন মেয়েকে ধরে সিঁদুর পরাতে গেল। তো সবাইকে থামিয়ে বলছে যে আপনারা কি বলছেন, এই আবার কাকে বিয়ে করেছে। তো তখন বলছে যে নিয়ে আসা হচ্ছে, পিছন পিছন আসছে। তো একটা মেয়ে এসছে, মেয়েটা মানে বয়স বেশি হবে না, ওই 25-26 হবে, এবং মেয়েটার গায়ের রং প্রচণ্ড শ্যামবর্ণ আর খুব রোগা, মানে কোথা থেকে যে মেয়েটাকে ধরে আনা হয়েছে বোঝা যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে মেয়েটার কপাল ভর্তি সিঁদুর। এবার ওর পিছন পিছন এসছে ওর তৃতীয় যে বউ সে। এবার তৃতীয় বউ যে বউ আর কি এসে এর মানে এই মেয়েটার উপরে হামলা করেছিল, এর বাড়ি দখল চাইছিল, তো তখন বলছে যে এই মেয়েটার হচ্ছে ওদের নাকি কোন আত্মীয়, সেই আত্মীয় মেয়েটা নাকি ওর বাড়িতে এসেছিল, মানে এর বর নাকি ওকে জোর করে সিঁদুর পরিয়ে দিয়েছে। আর ওর বরকে যখন মারধর করা হচ্ছে, ওর বরকে মানে যেহেতু সে একটু নেশাভান করে থাকতো, তো অনেকেই ওকে না মানে ভাবতো যেহেতু একটা নেশাখোর লোক, এর কথার আবার কি দাম আছে। তো তখন বলছে যে যে ওই মানে ওর বর আর কি বলছে যে আমি ওকে সিঁদুর পরাইনি, ও জোর করে হঠাৎ করে মানে যেহেতু ওই বাড়িতেও বাচ্চা ছিল, তো সে গেছিল ওর বরটা, তখন নাকি এই মেয়েটা ইচ্ছে করে 1 ঢাবলা সিঁদুর ওর হাতে দেয় এবং হাতটা জোর করে দিয়ে নাকি নিজের মাথাতেই সিঁদুরটা পরে নিয়েছে। আর সেটা দেখে ওর যে তৃতীয় বউ সে চিৎকার চেঁচামেচি করে এবং লোকজনকে ডাকে। এবার এই ঘটনার পরে বলছে যে তাহলে এই লোকটা ইচ্ছে করে আমার এই আত্মীয় বোনটাকে বিয়ে করেছে। বলছে এবার এই যে মেয়েটিকে বিয়ে করেছে বলছে সেই মেয়েটা কিন্তু বিশেষ কিছু বলছে না, সে একটু ভয় ভয় চুপচাপ আছে, কিন্তু ওই বরটার যে তৃতীয় বউ সে চিৎকার চেঁচামেচি করে বলছে যে আমি তো আর ভাড়া বাড়িতে থাকবো না, আমি এবার এই বাড়িতে উঠবো, আমার আত্মীয় মেয়েকে বিয়ে করেছে, এবার ওকে নিয়ে ওকে তার আমি ছেড়ে দিতে পারবো না, ওর বাড়ির লোক আমাকে কি বলবে, তা আমরা এই বাড়িতে থাকবো, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বেরোতে হবে।
এবার পাড়ার লোক, আশেপাশের লোক তারাও খুব অবাক যে এই লোকটা যে মদখোর মাতাল, খুব বেশি রোজগারপাতিও করে না মোটামুটি, সে এতগুলো কেন বিয়ে করেছে। এবার থানা পুলিশ করেও এখানে কোনো লাভ নেই, কারণ ওই মহিলা হচ্ছে প্রচণ্ড জাঁদরেল মহিলা। সে বলছে যে বিয়ে করেছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই বাড়িতে থাকবো আর এই মেয়েটাকে এই বাড়িতে আমি রাখবো না। মানে পুরো রাগটা হচ্ছে ওর উপরে, এবং যেন তেন প্রকারে না ওকে বাড়ি থেকে তাড়ানো। যাই হোক, তো ওর বরকে মারধর লোকজন করেছে, তোর বরেরা সেরকম শরীরে জোর নেই, কিন্তু ওর বর তাও এসবের মধ্যেও বলছে যে না, তোমরা থাকো এই বাড়িতে, কিন্তু এই বউটা, আমার এই দ্বিতীয় বউকে তুমি তাড়িও না, ওর কোনো দোষ নেই। এবার এটা নিয়ে প্রবল অশান্তি হয় এবং আশেপাশে লোকজন অনেক বাজে বাজে কথা বলতে থাকে, এবং এই মেয়েটি বুঝতে পারে যে পুরোটাই একটা নাটক। মানে পুরো নাটকটাই রচনা করেছে হচ্ছে ওর তৃতীয় বউ, এবং এক্ষেত্রে ওর বরের কথাটা বিশ্বাস করে যে সত্যি ওর বরকে বিয়ে করেনি, ইচ্ছে করেই এই ব্যাপারটা ঝামেলাটা করা হয়েছে। এবং সেই রাগে দুঃখে ও চলে আসে এবং এসে ওরকমভাবে স্টেশনে বসেছিল। এবার এই সমস্ত ঘটনা শুনে মানে তমালিদি, তারপরে সর্বরিদি, এরা তো অবাক যে একটা লোকের এতগুলো বিয়ে, একাধিক বাচ্চা, তার মধ্যে আবার এরকম ব্যাপার। তখন বলতে তোমার তো উচিত ছিল তুমি পুলিশে যাওয়া। তখন বলতে আমি কি যাব, আমি পুলিশে গিয়ে হবেটা কি, খুব বেশি হলে আমার বরকে হয়তো ধরে নিয়ে যাবে, কিন্তু তাতে আমার তো কোনো সমস্যার সমাধান হবে না, আমার জীবনটার কি হলো। যাই হোক, তো সমস্ত কিছু শুনে তমালিদি বলে যে ঠিক আছে, তুমি আর দুদিন সর্বরীর বাড়িতে থাকো, আমি আজই একটা এনজিওর সাথে কথা বলবো, এবং তুমি তারপরে সেখানে, মানে আমি যেভাবে হোক চ্যানেল করে তোমাকে সেখানে থাকার আমি বন্দোবস্ত করে দেবো। তো সর্বরিদি বাড়িতে দুদিন মেয়েটি থাকে, এবং ওই মেয়েটি না একটু অস্বাভাবিক ছিল। মানে মেয়েটিও যে পুরো স্বাভাবিক ছিল তা নয়, তার কারণ হচ্ছে যে সর্বরিদি লিখেছে মেয়েটি সারাক্ষণ মনে মনে বিড়বিড় করে কথা বলতো, মেয়েটা কীরকম যেন মাথাটাকে ঘোরাতো ডান দিকে বা দিকে। মানে ওর উপরে যে একটা কিছুর প্রভাব ছিল, বা ওর উপরে যে একটা কোনো জাদু, কালো জাদু করা হয়েছে, সেটা কিন্তু ওর ব্যবহারে বা ওর সমস্ত কিছুতে বোঝা যেত। যাই হোক, 2-3 দিন মেয়েটা থাকে, এবং তারপরে তমালিদি মানে ওকে একটা এনজিওতে ঢোকার ব্যবস্থা করে দেয়, এবং সেখানেও কিছুদিন কাজকর্ম করে। কিন্তু তারপরে ও খুব অসুস্থ হয়ে পড়ে, এবং এই যে কালো জাদুর কথা যে ও বলেছিল বা সমস্ত কিছু, এগুলো না প্রথমে সর্বরদি বা তমালিদি অতটা বিশ্বাস করেনি, কিন্তু বিশ্বাস করে তখন যখন মেয়েটা অসুস্থ হয়, মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, হসপিটালাইজড করা হয়। মানে মেয়েটা না অস্বাভাবিকভাবে শরীর কাঁপতো, শরীর খারাপ লাগতো, প্রচণ্ড ঘামতো, কিন্তু যখন হসপিটালাইজডও করা হয়, ডাক্তারবাবুও যখন দেখে, তখন কিন্তু দেখা যায় যে মেয়েটার কোনো অস্বাভাবিকতা নেই, মানে ওর ফিজিক্যাল কোনো প্রবলেম নেই। মানে ব্যাপারটা পুরোটাই খুব রহস্যে মোড়া। এবং ওই যে ওর মানে স্কিনে ঘাড়ের দিকে যেরকম কালো 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 ছোপ 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 দাগ হয়ে গেছিলো, সেটাতেও ডাক্তার বলে যে এটা হয়তো ওর কোনো স্কিনের প্রবলেম, কিন্তু সেটাও কী প্রবলেম বা কী সেটা উনি কিছু বলতে পারে না। এবং মেয়েটি বহুদিন হসপিটালে থাকে, এবং তারপরে মেয়েটিকে সুস্থ করে বাড়ি আনা হয়। এবং মেয়েটি যখন একটু সুস্থ হয়, তখন মেয়েটা নিজে থেকেই বলে, মানে নিজে থেকে ওটা বলে ওঠে যে আমার বরকে তো শেষ করেই দিয়েছে, ওরা আমার পিছনেও খুব বাজেভাবে লেগেছে, ওই তৃতীয় বউ। তো তারপরে মেয়েটা বলে যে মানে কাজকর্ম তো মেয়েটা শুরু মানে ওখানেই করতো এনজিওতে। তো মেয়েটা বলে যে আমি আমার বরের বাড়ি গিয়ে দেখতে চাই কী ব্যাপার। তো সত্যি সত্যি মেয়েটা যখন যায়, গিয়ে দেখতে পায় যে মানে মেয়েটা যেদিন গেছে সেদিনই মানে আর কি দেখছে যে বাড়ি ঘর পুরো চেঞ্জ হয়ে গেছে অনেকটা। ছোট বাড়ি ছিল, খুব একটা বড় বাড়ি ছিল তা নয়, আর লোকটা কেউ ছিল না, আর লোকটা কিন্তু যথেষ্ট বয়স হয়েছিল। তো সত্যি সত্যি লোকটা মারা গেছে, তা 2-3 দিন আগেও যখন যায়, তা 2-3 দিন আগে লোকটা মারা যায়। এবং এই কথাটা কিন্তু ওই মেয়েটা বলেছিল যে আমার বরকে তো শেষ করেই দিয়েছে, আমার উপরেও কিছু করেছে। এবং ওই যে মহিলা, যে তৃতীয় যে বউ ছিল, সে একদম ওই বাড়িতে রাজত্ব করছে। আর ওই যে মেয়েটি যাকে বলেছে যে চতুর্থ বিয়ে করেছে, যাকে এদের কথা অনুযায়ী মানে ওর বর নাকি বিয়ে করেছিল, সেই মেয়েটিকে বাড়ির কাজের লোকের মতো বানিয়ে রেখেছে, এবং পুরো বাড়ির দখল সে নিজে নিয়ে নিয়েছে। এবং ওকে দেখতে পায়নি, ও খুব লুকিয়ে বাড়ির আশপাশের দিকে যায়, এবং
ও আরেকটা যেটা বিশেষ জিনিস দেখে যে মানে যেটা দেখে না ওর সব থেকে বেশি খারাপ লাগে, ওই যে আমি আপনাদেরকে একটা ছেলের কথা বলেছিলাম, যে ছেলেটির সাথে ওর একটা প্রেম বা একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, যে ছেলেটাকে ও মনে মনে ভালোবেসে ফেলেছিল এবং মনে মনে স্বপ্ন দেখেছিল যে এই ছেলেটির সাথে হয়তো ওর বিয়ে হবে, ছেলেটা হয়তো ওকে বিয়ে করবে। ও অদ্ভুতভাবে খবর পায় যে ওই ছেলেটির সাথে ওই ব্যক্তির যে তৃতীয় যে বউ, যে বউটা এখন ওখানে ওই বাড়িতে রাজত্ব করছে, তার সাথে নাকি একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং ওই ছেলেটার ফোন নাম্বার ছিল। তো ছেলেটার সাথে অন্য কোনোভাবেও যোগাযোগ করে এবং খুব অদ্ভুতভাবে ছেলেটাকে বোঝায় যে আর যাই হোক তুই ওর সাথে, ওই মহিলার সাথে তুই অ্যাটলিস্ট কোনো সম্পর্কে যাস না। তো তখন নাকি ওই ছেলেটা বলে যে আমি জানি ওই ওরা ভালো না, ওই মহিলাটা ভালো না, কিন্তু আমি না মানে পুরো ফেঁসে গেছি। সে কেন ফেঁসে গেছে মানে সব কিছুর মধ্যেই না মানে একটা অদ্ভুত রকমের কালো জাদুর প্রভাব বলুন বা যাই বলুন না কেন একটা ছিল। এবং সত্যি কথাই মানে অনেকবার ওই ছেলেটাকে ফোন করে মানে এই মেয়েটি আর কি বলে, বোঝায় যে আর যাই হোক তুই যে কাউকে বিয়ে কর, তুই অ্যাটলিস্ট ওই মহিলাটাকে বিয়ে করতে যাস না। ও কিন্তু এই আমার বরকে পুরো শেষ করে দিয়েছে এবং খুব কায়দা করে কিন্তু আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। যাই হোক তো ছেলেটাকেও বোঝাতো, কিন্তু ছেলেটা কোনোভাবেই শোনেনি। কিন্তু খুব অদ্ভুত রকমভাবে ছেলেটার কিন্তু ওর কিছুদিনের মধ্যে মানে ওই মহিলার সাথে সম্পর্ক হওয়ার কিছুদিনের মধ্যে ছেলেটা খুব বাজে রকমভাবে মানে অসুস্থ হয়ে পড়ে এবং এমনই অসুস্থ হয় সে কিন্তু একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। মানে ভাবুন একটা মহিলা সে কিভাবে বাকি মানে এই ধরনের পুরুষ মানুষদের ক্ষতি করছে এবং সেই পুরুষ মানুষরাও কোনো রকম কোনো কিছুর মানে হয়তো কোনো কিছুর টানে বলুন বা কোনো কিছুর জন্য বলুন এরকম মহিলার ফাঁদেও পড়ে যাচ্ছে। যাই হোক তো এখন মানে ও এই সমস্ত তখন তারপরে মানে এই এনজিওর সাথে যুক্ত হওয়ার পরেও কিন্তু সর্বরিয়া তমালিদির সাথে ভীষণ রকমভাবে যোগাযোগ ছিল। মেয়েটিও খুব ভালো। তো মেয়েটির সাথে বহুদিন ধরে যোগাযোগ। তো মেয়েটিকে তখন এরা বোঝায় যে তুই এসব থেকে বেরিয়ে আয়, যে যা করছে করুক, ওর যদি মনে হয় যে ওই মহিলার সাথে থাকবে তো থাকুক, তুই কেন এসবের মধ্যে পড়তে যাচ্ছিস। তো তারপরেও সত্যি সত্যি সব যোগাযোগ বন্ধ করে দেয় এবং এই মুহূর্তেও শুধুমাত্র নিজের কাজ নিয়ে আছে এবং খুব ভালো আছে। ওর যে সমস্ত অস্বাভাবিকতা ব্যাপারগুলো ছিল সেগুলো এখন সম্পূর্ণ রকমভাবে কেটে গেছে। ও একটা সুস্থ সবল জীবন কিন্তু যাপন করছে। তো এটাই ছিল ঘটনা। মানে আমার তো এই ঘটনা শুনে মানে ভীষণই অদ্ভুত লাগছিল যে একটা মানুষ কি করে, মানে আমি জানি না উনি চতুর্থ বিয়েটা করেছিলেন কিনা, কিন্তু ওনার যদি আজ এই চরিত্র ঠিক থাকতো, যদি একটা ভালো মানুষ হতেন, হয়তো দ্বিতীয় বিয়ে করেছিল ঠিক ছিল, কিন্তু এই তৃতীয় বিয়েটা কিন্তু সত্যি হয়তো ওনার করাটা উচিত হয়নি, যেটাই কিন্তু ওনার জীবনের কাল হয়ে দাঁড়ালো। তো মানুষের চরিত্রটা ভালো হওয়াটা না খুব দরকার, সে পুরুষ হোক বা মহিলা। কোনো মানুষের যদি চরিত্র একবার খারাপ হয়ে যায় না, তার কিন্তু সর্বনাশ সে নিজে ডেকে আনে। হয়তো প্রথম প্রথম বোঝা যায় না, পরবর্তী সময় কিন্তু সেটা খুব ভালোভাবে বোঝা যায়। এটুকুই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ এই ঘটনাগুলো আপনারা একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।